আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা বরাবরের মতো চেঞ্জিং সেন্টেন্স বাই ভয়েস এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 2 আলোচনা করেছিলাম এবং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা রুল 9 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি রুল 9, একটু খেয়াল করি। ফ্যাক্টিটিভ অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হতে পারে না। তার মানে এটাতেই বোঝা যাচ্ছে যে অবজেক্ট সম্ভবত আরেকটা আছে। তো আমরা একটু দেখি, এই ক্ষেত্রে মূল অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। তার মানে আরেকটা অবজেক্ট যেটা আসলে বলেছিলাম এটা হচ্ছে বাস্তব কথা। আমরা একটু এরপরও আমরা আরেকটু দেখি যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কাকে বলে। বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যে অতিরিক্ত অবজেক্টটি ব্যবহৃত হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। তার মানে হচ্ছে বাক্যের যে অর্থটা সম্পূর্ণ প্রকাশ করার জন্য যে অতিরিক্ত অবজেক্টটি প্রয়োজন হয় তাকে মূলত ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। চলো আমরা একটু দেখি ফ্যাক্টিটিভ অবজেক্টটা কেমন। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন মানে আমরা তাকে কি করেছি? আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি বা আমরা তাকে ক্যাপ্টেন করেছি। ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট আর মেডটা হচ্ছে কি? মেডটা হচ্ছে ভার্ব। মেডটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে আবার হিমটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট এটা। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপ্টেন। তবে হিমটা হচ্ছে কি? প্রনাউন এবং ক্যাপ্টেনটা হচ্ছে কি? এটা একটা নাউন। বাট এই অবজেক্টটা মূলত এই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি বলি উই মেড হিম, আমরা তাকে করেছি। এখন আমরা তাকে কি করেছি? একটা প্রশ্ন থেকে যাই। দেন আমরা যখন ক্যাপ্টেনটা অ্যাড করব তখন হচ্ছে আমরা তাকে ক্যাপ্টেন করেছি। আমরা তাকে ক্যাপ্টেন করেছি। তাহলে বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পায়। যার কারণে এই ক্যাপ্টেনটা মূলত অর্থটা প্রকাশ করার জন্য সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে। সো এই ধরনের অবজেক্টগুলোকে আমরা বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ধরনের অবজেক্টগুলোকে আমরা বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে ফাইন। এবার চলো আমরা একটা উদাহরণে চলে যাই। প্রথমে অ্যাক্টিভ কি আছে? হি কল্ড ইট লুরেল বা লরেল। হ্যাঁ, হি কল্ড ইট লরেল। তাহলে লরেল হচ্ছে একটা গুল্ম বিশেষ। এটা গুল্ম বিশেষ বা চিকন পাতা জাতীয়। তাহলে এক্ষেত্রে তাহলে হি কল্ড ইট লরেল, ঠিক আছে? মানে আমরা যদি বলি সহজে বোঝার জন্য, মানে তিনি এটিকে লরেল বলেছিলেন। তো তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? হিটা হচ্ছে সাবজেক্ট এবং কলটা হচ্ছে ভার্ব এবং ইটটা হচ্ছে অবজেক্ট এবং এই লরেলটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে ফাইন। তাহলে যেহেতু এটা ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা সাবজেক্ট করতে পারবো না, সো আমরা এখানে আমাদের অপশন থাকে আর ইট। তার মানে ইটটাকে আমরা কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। সো আমরা লিখলাম যেহেতু আমরা বলেছি যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি হবে না? সাবজেক্ট হবে না। সো ইটটা সাবজেক্ট হবে। আমরা এটাকে সাবজেক্ট করলাম ইট। এরপর হচ্ছে যেহেতু এখানে ভার্বের কোন ফর্ম আছে? ফার্স্ট ফর্ম আছে। যেহেতু ফার্স্ট ফর্ম আছে সো এখানে ওয়াজ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? ওয়াজ ব্যবহৃত হবে। এরপরে আমাদের বাকি অংশ কি আছে? বাকি অংশ হচ্ছে লরেল। আমরা লরেলটা লিখে ফেলবো। তাহলে ইট ওয়াজ কল্ড। আচ্ছা, কলটা বলি না, এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো কলটা এখানে ফার্স্ট ফর্ম আছে বাট এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মও কল্ড হবে। সো ইট ওয়াজ কল্ড। তারপর হচ্ছে আমরা এক্সটেনশন যেটা বাকি অংশটা লরেলটা লিখে ফেললাম। এরপর হচ্ছে বাই হিম। কেন? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব রুল 10। রুল 10 কি বলছে? ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এখন আবার ইনট্রানজিটিভ ভার্ব বিষয়টা আসলো। তাহলে এখন ইনট্রানজিটিভ ভার্বটা কেমন আমরা সেটাও একটু জানবো। প্রথমে আমরা জানবো প্যাসিভ ভয়েসে এটা কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তার মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট থাকবে। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা কি বসাবো? অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তারপর প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এরপর হচ্ছে প্রিপোজিশন বসাবো। বুঝতে পারছো? এরপরে হচ্ছে কি বসাবো? প্রিপোজিশন বসাবো। এরপর হচ্ছে আমরা বাই বসাবো, তারপর অবজেক্ট বসাবো মানে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল। ওকে, তার মানে আমরা একটু নিচের দিকে যাই। দ্য গার্ল লাভড অ্যাট দ্য বয়। দ্য গার্ল লাভড অ্যাট দ্য বয়। তাহলে এখানে দেখো দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে লাভড অ্যাট। হ্যাঁ,
এখানে এখানে হচ্ছে কি এটা লাফড এট হচ্ছে কি লাফড মানে কি হাসলো, লাফড মানে হচ্ছে হাসলো। এখানে এটটা হচ্ছে প্রিপোজিশন, এটটা হচ্ছে প্রিপোজিশন, আর দা বয়টা হচ্ছে অবজেক্ট, দা বয়টা হচ্ছে অবজেক্ট। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি ইন্ট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ ইন্ট্রান্সিটিভ ভার্ব কোনটা? এই ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে লাফড এট, মানে এটা পুরো সম্পূর্ণটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলা হচ্ছে, এটা সম্পূর্ণটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, তাহলে দা বয় সাবজেক্ট করে নিলাম। এরপর হচ্ছে যেহেতু লাফড লেখা আছে, কি লেখা আছে? লাফড লেখা আছে, সো ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু ফার্স্ট ফর্ম তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে, কি হবে? ওয়াজ হবে, যেহেতু দা বয়টা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার কি মানে হচ্ছে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ওয়াজ হবে। ওকে ফাইন। এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব হচ্ছে লাফড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট পারসন ফর্মও লাফড। ওকে, তারপর হচ্ছে প্রিপোজিশনটা বসে যাবে, আমরা প্রিপোজিশনটা বসালাম। এরপর হচ্ছে বাই বসবে অ্যাজ ইউজুয়াল আমাদের স্ট্রাকচার অনুসারে বাই বসালাম। এরপর হচ্ছে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিলাম বাই দ্য গার্ল, বাই দ্য গার্ল। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছে। এরপর আমরা চলে যাব রোল 11 এ। রোল 11 কি বলছে দেখো, অ্যাগ্রি, প্রথমে অ্যাগ্রি or be anxious or arrange or determines or be determined, decide, তারপর হচ্ছে demand প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভার্বের পূর্বে যখন টু যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। হ্যাঁ, তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপর দ্যাট লিখতে হবে, তারপর কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে দ্যাট। এরপর হচ্ছে ইনফিনিটিভের পরের অবজেক্ট, ইনফিনিটিভ পরের অবজেক্ট, তারপর হচ্ছে শুড বি লিখতে হবে, শুড বি লিখতে হবে, তারপর হচ্ছে ইনফিনিটিভ এর পরের ভার্বের ফার্স্ট পারসন ফর্ম। সো আমরা একটু আগাই, যেমন হি ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক, হি ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক, মানে সে সিদ্ধান্ত নিল যে কাজটি করতে। সো প্যাসিভ ভয়েস যখন করব আমরা, প্রথমে আমরা দ্য ওয়ার্কটাকে আমরা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম সাবজেক্ট করতাম এখানে সেভাবে হবে না, এখানে হবে যেটা সাবজেক্ট ছিল সেটাই প্রথমে সাবজেক্ট আমরা বসিয়ে দিব। তাহলে দেখতেই পাচ্ছ প্রথমে হি এর জায়গায় আমরা হি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিসাইডেড, যদি তাকে আমরা ডিসাইডেডটা বসাই দিব, তারপর দ্যাট লিখবো। এরপর হচ্ছে এবার হচ্ছে আমরা ওই আগের স্ট্রাকচার অনুসারে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, লিখলাম দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে দেখো টু ডু, এখানে টু ডু যদি থাকে ইনফিনিটিভ থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় মানে বিশেষ করে ইনফিনিটিভ আছে বলে এক্ষেত্রে আমরা শুড বি লিখবো, তারপর হচ্ছে ডু এর ফার্স্ট পারসন ফর্ম হচ্ছে ডান, টু বি ডান। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, she decided that the work should be done, অর্থাৎ সেই সিদ্ধান্ত নিলেন যে তার কাজটি কি সম্পূর্ণ হবে, সম্পূর্ণ শুড বি ডান মানে হওয়া উচিত, তার কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত। ওকে ফাইন। এরপর আমরা রোল 12 এ চলে যাব। রোল 12 এ দেখো 1 প্লাস শুড মানে 1 এর পরে যদি কি থাকে? শুড থাকে। তাহলে এরকম অ্যাক্টিভ ভয়েসটা আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। প্রথমে সাবজেক্ট বসে যাবে, মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা, তারপর হচ্ছে শুড বি বসবে, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন যেটা অতিরিক্ত অংশ থাকবে। যেমন one should take care of his health, one should take care of his health। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট করবে, তাহলে হেলথ, তাহলে হেলথটাকে আমরা সাবজেক্ট করলাম হেলথ। এরপর হচ্ছে সূর্য তো আছে, আমরা জানি আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার শিখেছিলাম, শুড থাকলে শুড বি লিখবে, তাহলে আমরা শুড বি লিখে দিলাম। এরপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, মূল ভার্ব হচ্ছে টেক, তাহলে আমরা টেকেন লিখে দেব। এরপর হচ্ছে এক্সটেনশন যেটা থাকবে কেয়ার অফ, আমরা কেয়ার অফটা লিখে দিব। অর্থাৎ এই ক্ষেত্রে ওয়ান যেটা সাবজেক্ট ছিল এই সাবজেক্টের কোনো ব্যবহার হবে না। তাহলে আমরা কি বুঝলাম? ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। হ্যাঁ, এক্ষেত্রে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে আজকের ক্লাসটা শেষ হলো। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা করলাম সেটা হচ্ছে
অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি যেই রোল 9 থেকে শুরু করে রোল আমরা কত 12 পর্যন্ত কমপ্লিট করলাম। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সেটা আনসার দিয়ে দিব, বা যেভাবে বুঝতে হয় বা বোঝাতে হয় সেভাবে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আমি পরের কমেন্টসে রিপ্লাই করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হয়ে যাবে নতুন ক্লাসে, অর্থাৎ পরের পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।